আর এবার টিকা বিতর্ক নিয়ে কথা বলবো। মহিষাদলে গার্লস স্কুল, সেখানেই টিকা বিতর্ক। সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণের ক্যাম্প, প্রশাসনকে অন্ধকারে রেখেই স্কুলের টিকার ক্যাম্প। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগে বিতর্কের জেরে তড়িঘড়ি বাতিল টিকাকরণ। মহিষাদল গার্লস স্কুলের টিকা বিতর্ক, কথা বলবো। আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, এই যে ঘটনা, টিকাকরণ অবশ্যই খুব ভালো উদ্যোগ, কারণ সার্ভাইকাল ক্যান্সারের জন্য এই টিকা এখন নিতে বলেন চিকিৎসকরা, কিন্তু এভাবে গণ টিকাকরণের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে প্রশাসনকে তো জানানো উচিত ছিল। অবশ্যই উচিত ছিল এবং সেটাই বলছেন অভিভাবক। অবশ্যই উচিত ছিল এবং সেটাই বলছেন অভিভাবক থেকে স্থানীয় মানুষ সকলে। প্রশাসন তো বলছেই, এবং অন্ধকারে পুরো রাখা হয়েছিল। এবং যারা উদ্যোক্তা, সেখানে মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ, তারা এই যে আয়োজন করলেন, তারা কিন্তু কোনো ব্লক প্রশাসন, জেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য দপ্তরের কাউকে কিন্তু এই বিষয়টি জানাননি রুমেলা। তার ফলে কি হলো না, আয়োজন করা হলো 300 জন ছাত্রী, তারা এটা নেবেন বলে টিকা ঠিক করলেন, জড়ও হলেন। কিন্তু স্কুল চত্বরে বসা ক্যাম্প, সেখানে যখন এলো ওই বেসরকারি উদ্যোক্তারা যারা এইটার আয়োজন করেছেন, তারা এসে দেখলেন কি যে বিতর্ক শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবে বিতর্ক কেন না, প্রশাসন জানার পর খোঁজ নিয়েছেন, তাদের কাউকে কিছুই জানানো হয়নি। এই যে তাদের না জানানো, এটা যে একটা ভুল, সে কিন্তু বুঝে নিয়ে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি চাপে পড়ে প্রধান শিক্ষিকা বা স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু এটা স্টপ করলেন, বন্ধ করলেন। কিন্তু কেন তারা এটা করলেন কাউকে কিছু না জানিয়ে, কেন সবাইকে অন্ধকারে রাখা হলো, সেই প্রশ্ন অবশ্যই একটা ভালো উদ্যোগ তারা নিয়েছেন। সার্ভাইকাল ক্যান্সারের জন্য সচেতনতার প্রচার বারবার করা হয়, সেক্ষেত্রে টিকাকরণ হ্যাঁ মাস্ট। কিন্তু এভাবে মহিষাদল স্কুল কর্তৃপক্ষ যা কাজ করলেন প্রশাসনকে অন্ধকারে রেখে, সেটা করা কি উচিত ছিল? প্রশ্ন এখানে। মহিষাদল গয়েশ্বরী গার্লস স্কুল, তারা সার্ভাইকাল ক্যান্সারের একটা ভ্যাকসিন কোনো এক প্রাইভেট সংস্থার কাছ থেকে নিয়ে তারা ব্যবস্থা করেছে, ছাত্রীদেরকে দেবে। খবর নিয়ে জানলাম যে তারা কোনো রকম স্বাস্থ্য দপ্তর কি আমাদের বিডিও সাহেব বা ডিআই অফিস কারোর কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়েই তারা এই ব্যবস্থা করেছেন। আমাদের ম্যাডাম এটা কিভাবে করলেন আমি জানি না, এটা বোধহয় পারমিশন না নিয়ে করাটা বোধহয় ঠিক হয়নি। স্কুল থেকে ওই তো আজকে স্কুলে মেসেজ, ওই ফোনে মেসেজ দিয়েছে 300 কতজন এরকম একটা হবে, ভালো বলছে। মেয়েদের ভ্যাকসিন দিচ্ছে আর কি, জরায়ু ক্যান্সার বলা হয়, সেইগুলোর প্রোটেকশনের জন্যই একটা সংস্থার সাথে যোগাযোগ করে। অনেকে এই ক্যান্সার জনিত কারণে মারাও যাচ্ছেন, তো সেটা যদি আগে থেকে প্রোটেকশন করা হয় তো সেটা খুবই ভালো হয়। ম্যাডাম যে হেডমিস্ট্রেস, উনি এসেছিলেন এখানে আজকে পারমিশনের জন্য, যে ভ্যাকসিনের ব্যাপারে হায়ার অথরিটির পারমিশন সিএমএস স্যার যতক্ষণ না দিচ্ছে আমরা এটা অ্যালাউ করতে পারি। আজকের দিনেই করছে, আগে থেকে কোনো রকম নোটিশ ছাড়াই, পারমিশন ছাড়াই, আমাদের হায়ার অথরিটিকে না জানিয়ে, কারণ এখানে বাচ্চাদের লাইফের রিস্কের ব্যাপার আছে, সেই দিক থেকে বিচার করে আমরা এটা পারমিশন দিই। এটা করা হয়েছিল, কিন্তু একটা প্রোটোকল মেনে এটা আমরা বুঝতে পারিনি যে এভাবে করতে হয়। ওরা বিভিন্ন স্কুলেও দিয়েছে, কলকাতার বিভিন্ন স্কুলে, আমাদের স্কুলেও ওরা 300 জনকে ভ্যাকসিনেশন করবেন বলে বলেছিলেন। প্রবলেম যদি কোনো ঘটে সেক্ষেত্রে দায় কে নেবে, এই ভাবনা থেকে এটা বাতিল করে দেওয়া। গোটা বিশ্বে 40% সার্ভাইকাল ক্যান্সারের মধ্যে 23% থাকে আমাদের দেশ থেকে। সেখানে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ হ্যাঁ ভীষণভাবে ইম্পর্টেন্ট, কিন্তু একটা স্কুলে প্রশাসনকে অন্ধকারে রেখে এভাবে কি টিকাকরণ শিবির চালানো যায়? আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এই ধরনের টিকার যে শিবির, তা করার ক্ষেত্রে কোনো থাম্ব রুল কি রয়েছে? কথা বলার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র থাকবেন আমাদের সঙ্গে। মহিষাদল গার্লস স্কুলে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ ক্যাম্প, সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ ক্যাম্পে ঘিরে বিতর্ক, প্রশাসনকে অন্ধকারে রেখে স্কুলের টিকা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, এই ধরনের টিকাকরণ ক্যাম্পের ক্ষেত্রে কোনো থাম্ব রুল কি রয়েছে? না, এই ধরনের টিকাকরণ ক্ষেত্রে কোনো সেইভাবে একদম কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। তবে যেহেতু এটা গণ টিকাকরণ কর্মসূচি ছিল, অর্থাৎ
মাস ভ্যাকসিনেশন প্রোগ্রাম ছিল, সেক্ষেত্রে এই স্কুল কর্তৃপক্ষের যে গণটিকাকরণ, সেখানে যদি কোনো ছাত্রী কোনো অসুস্থ হয়ে পড়তেন বা অন্য কোনো রকম সমস্যা হতো, সেক্ষেত্রে কে দায়ভার গ্রহণ করত? রাজ্য স্বাস্থ্য দপ্তর যেটা জানাচ্ছে সবসময় এই ধরনের গণটিকাকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সঙ্গে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদেরকে জানানো উচিত, যাতে স্বাস্থ্য দপ্তরের কোনো একজন চিকিৎসক সেখানে উপস্থিত থাকতে পারত, অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে যদি গোটা বিষয়টা হতো তাহলে অবশ্যই এই সাধু উদ্যোগ আগামী দিনেও চালিয়ে নিয়ে যাওয়া যেতে পারতো। অনেক ধন্যবাদ অভিজিৎ। আর এবার তাদের ঢিলেমির কথা বলবো, এই যে সিবিআই এর ঢিলেমি, আর সিবিআই এর ঢিলেমিতে আদালত ক্ষুব্ধ। পরপর দুদিন আমরা দেখেছি আদালত ক্ষোভ প্রকাশ করেছে। আদালতে আবারও প্রশ্নের মুখে সিবিআই। আরজি কর দুর্নীতি মামলায় ক্ষুব্ধ আদালত। এবার কেন, আজ কেন ক্ষুব্ধ আদালত? আসুন জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, গতকালও ভর্ৎসনার শিকার হতে হয় সিবিআই কে, আজও তার অন্যথা হলো না, কিন্তু বারবার কেন সিবিআই কে এরকম ধরনের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে? আরজি কর দুর্নীতি মামলাতে 29শে নভেম্বর সিবিআইয়ের তরফে সন্দীপ ঘোষ এবং সহ 5 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্ট চলতি সপ্তাহের শুরুতেই নির্দেশ দিয়েছেন যে 7 দিনের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। গতকালও আমরা দেখেছিলাম যে নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টে সিবিআইকে ভর্ৎসনা করা হয়েছে, কারণ তারা রাজ্য সরকারের অনুমোদন পেয়েও আদালতকে তারা জানাননি। আজকে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আজকে যারা অভিযুক্ত পক্ষ রয়েছে প্রত্যেককে কপি সার্ভ করতে হবে। কি কপি? সেটি হচ্ছে এই যে চার্জশিট দেওয়া হয়েছে 29শে নভেম্বর, সেই 29শে নভেম্বর যে চার্জশিট দেওয়া হয় সেই চার্জশিটের সমস্ত কপি আদালতে এসে সমস্ত অভিযুক্ত পক্ষকে সরবরাহ করতে হবে বা কপি দিতে হবে। এখানেই আজকে যখন সাবমিশন ছিল সেই সময় আদালত জানতে চায় সিবিআইয়ের কাছে যে তারা সমস্ত কপি এনেছে কিনা। সেই জায়গা থেকে সিবিআইয়ের আইনজীবী তিনি আদালতকে জানান তারা 70% কপি তারা নিয়ে এসছেন, বাকি 30% কপি দিতে সময় লাগবে। কারণ হিসেবে বা অজুহাত হিসেবে তারা যেটা দেখিয়েছেন আদালতের কাছে যে সমস্ত কপি জেরক্স করা হচ্ছে, তাদের সময় সাপেক্ষ বিষয়, কারণ হাজার হাজার পাতার কিন্তু আরইউডি রয়েছে। এইখানেই কিন্তু আদালতের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে এবং আমরা দেখলাম যে বিচারক কার্যত মন্তব্য করলেন যে জেরক্স কেন করা হচ্ছে, সমস্ত কপি তো স্ক্যান করে তা পেন ড্রাইভে ডিজিটাল ফরম্যাটে কিন্তু দেওয়া যেতে পারে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের। এবং অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আজকে আদালতে জানিয়েছেন যে তারা এরকম 70% কপি নিয়ে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া তারা যেতে রাজি নয়, কারণ 70% কপি নিয়ে তারা যদি বিচার প্রক্রিয়া শুরু করে দেয় সেক্ষেত্রে তাদের যারা মক্কেল বা যারা অভিযুক্ত রয়েছে সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কিন্তু তা সম্ভব নয়। এই জায়গাতে আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং আগামীকাল লিখিত শোকজ কিন্তু আজকে প্রসিকিউশন সম্ভবত কোর্টে জমা দেয়নি। সেকেন্ডলি ডকুমেন্টস আজকে সমস্ত তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছিল অ্যান্ড স্পেসিফিক অর্ডার করেছিলেন লানেড সিবিআই কোর্ট। ওরা যে অ্যাপ্লিকেশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে 70% অফ দ্য টোটাল ডকুমেন্টস আমরা দিচ্ছি। নাও এখন তারা বলছে যে ওরা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কারণ ওদের ইনভেস্টিগেশন ইজ অনগোয়িং। আমরা আপত্তি জানিয়েছি যে এইভাবে অর্ধেক ডকুমেন্ট নিয়ে কোনো অবস্থাতে আমরা যদি চার্জ ফ্রেম হয় তাহলে এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা ট্রায়ালকে এভিডেন্সিক। সিবিআই নিজেরাই স্বীকার করলেন যে ওনারা 70% ডকুমেন্টস নিয়ে এসছেন, 30% ডকুমেন্ট এখনো তৈরি করা ওনাদেরই হয়নি। সেই জন্য আমরা এটা নিশ্চয়ই অস্বীকার করি। সেই জন্য আগামীকাল কোর্ট ঠিক করলেন যে 2টোর সময় এই ডকুমেন্টগুলো যে 30% ডকুমেন্ট যেটা বাকি আছে সেটা ওনারা সার্ভিস করবেন বা সাপ্লাই করবেন। যে সমস্ত ডকুমেন্টস ওনারা সিজ করেছেন যেটা এখনো পর্যন্ত এই কোর্টের নজরে আসেনি বা এই তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত ব্যবহৃত হয়নি, যেটাকে আনরিলায়েড ডকুমেন্টস বলছেন, সেই ডকুমেন্টসগুলোর লিস্টটাও আগামীকাল দেবার কথা আছে। একই মামলায় গতকালও সিবিআইকে তীব্র ভর্ৎসনা করে আদালত। আরজি কর দুর্নীতি মামলায় ক্ষোভ প্রকাশ করেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সোমবারই সন্দীপ ঘোষের বিচারে ছাড়পত্র রাজ্যের। দুদিন পর গতকাল আদালতকে তা জানানোয় ক্ষুব্ধ বিচারক। সিবিআইকে ভর্ৎসনা, আইওকে শোকজের হুঁশিয়ারিও দেন।